হ্যালো এভরিবডি, গুড মর্নিং সকলকে। ডেটা স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার টিডব্লিউএস একাডেমি। সো আজ আমাদের 2 নম্বর পর্ব, 2 নম্বর সেট। আজ আমি তোমাদের সঙ্গে জিকে জিএস এর আলোচনা করব। সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে সকলে একটু কমেন্ট করে জানাও তোমার কাছে আউটপুটটা ফুলফিল মানে পুরো সম্পূর্ণ ঠিকঠাক যাচ্ছে কিনা। তাহলে আমরা শুরু করব। নাম্বার অফ কোশ্চেন আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব, যাতে আমরা বেশি বেশি করে পিআইকিউস প্র্যাকটিস করতে পারি। ওকে, যেহেতু এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তৈরি একটা ব্যাচ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে কিন্তু আলোচনা হবে। সো প্রথম আমরা একটা কোশ্চেন দেখছি স্ক্রিনে। প্রতিটা কোশ্চেনের নিচে তোমরা এখানে এরকম সাল পাবে, কোন সালের কোশ্চেন, কোন শিফটের কোশ্চেন। যেমন এটা আরআরবি গ্রুপ ডি 2018 সালের শিফট 2 এর একটা প্রশ্ন। ডান্ডি লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? তো ডান্ডি লবণ সত্যাগ্রহ এটা কত সালে শুরু হয়? আমরা বলবো স্যার 1930 সালে ডান্ডি লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। আচ্ছা, এই যে ডান্ডি লবণ সত্যাগ্রহ বা ডান্ডি যাত্রা থেকে অনেক রকমের প্রশ্ন হতে পারে। যেমন ডান্ডি যাত্রাটা কবে শুরু হয়েছিল? ডান্ডি যাত্রাটা বা ডান্ডি লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল, এটা থেকে প্রশ্ন হতে পারে। মনে রাখবে 12ই মার্চ 1930 সালে শুরু হয় ডান্ডি যাত্রা। তো কবে শুরু হয়েছিল? 1930 সালে শুরু হয়েছিল। ওকে, কে শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী গুজরাটের ডিয়ার স্টুডেন্টস সবরমতী আশ্রম থেকে শুরু করেন ডান্ডি যাত্রা তার সাথীদের নিয়ে। ওকে, সো এ থেকে প্রশ্ন হতে পারে কবে শুরু হয়েছিল ডান্ডি যাত্রা। আমরা বলবো এটা ডিয়ার স্টুডেন্ট শুরু হয়েছিল 12ই মার্চ, এবং সেখান থেকে এই ডান্ডি যাত্রাটা চলেছিল কত পর্যন্ত? 12ই মার্চ থেকে ডিয়ার স্টুডেন্টস এই ডান্ডি যাত্রাটা চলেছিল 6ই এপ্রিল পর্যন্ত। 6ই এপ্রিল মহাত্মা গান্ধী কি করেন? 6ই এপ্রিল তিনি লবণ আইন ভঙ্গ করেন। লবণ আইন ভঙ্গ করেছিলেন মহাত্মা গান্ধী যখন তিনি ডান্ডিতে পৌঁছেছিলেন 6ই এপ্রিল 1930 সালে। এটা থেকেও প্রশ্ন হতে পারে তিনি কবে লবণ আইন ভঙ্গ করেছিলেন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, তারা বা মহাত্মা গান্ধী ও তার সাথীরা মিলে 241 মাইল পথ অতিক্রম করে। কতটা পথ অতিক্রম করেছিল? 241 মাইল পথ যাত্রা করেছিল তারা। গুড। এই রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পড়বে। চলো এরপরে দেখি আমরা কোন বায়ু ভর উষ্ণ। কোন বায়ু ভর উষ্ণ প্রকৃতির বায়ু? এখানে মহাদেশীয় মেরু বায়ু, মহাদেশীয় ক্রান্তীয় বায়ু, মেরিটাইম পোলার, নাকি মহাদেশীয় আর্কটিক বায়ু? তো কোন ধরনের বায়ু উষ্ণ প্রকৃতির বায়ু? গ্রুপ ডির পরীক্ষা। দেখো মেরু অঞ্চল, আমাদের যে পৃথিবীটা আছে, পৃথিবীটা তোমরা যদি দেখো এখানে আমাদের পৃথিবীটা দেয়ার স্টুডেন্টস, পৃথিবীটার মেরু অঞ্চল বলতে পৃথিবীর এই যে 2 বিন্দু উত্তর দক্ষিণে অবস্থিত। পৃথিবী তো গোল নয়, উত্তর দক্ষিণ বলা যায় না, মানে পৃথিবীর 2 প্রান্তে অবস্থিত 2 বিন্দুকে আমরা কিন্তু মেরু বিন্দু বলে থাকি। সো মেরু অঞ্চলে এখানে শীতকাল বিরাজমান, তো এখানে শীতল বায়ু থাকে। পোলার রিজন, পোলার বা মেরু সেম জিনিস, পোলার মানেই কিন্তু সেম জিনিস, পোলার মানে মেরু অঞ্চলকেই বোঝানো হচ্ছে। তো পোলার রিজন। আরেকটা হচ্ছে আর্কটিক রিজন, মানে আমাদের সুমেরু অঞ্চলটাকে বোঝানো হচ্ছে আর্কটিক রিজন মানে। তো এই যে সুমেরু অঞ্চল বা আন্টার্কটিক অঞ্চল বা পোলার রিজন বা তোমার হচ্ছে মেরু অঞ্চল, সব জায়গাতে শীতল বায়ু বর্তমান। মহাদেশীয় ক্রান্তীয় বায়ু, এটা একটি উষ্ণ প্রকৃতির কিন্তু বায়ু প্রবাহ, যেটা আমাদের কিন্তু ভারত অঞ্চলেও আমরা দেখতে পাই। ভারতের জলবায়ু প্রকৃতি কেমন? উষ্ণ প্রকৃতির একটি জলবায়ু আছে ভারতে। সো ভারত বা দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোতে কিন্তু আমরা এই ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখতে পাই। ওকে, এরপরে হচ্ছে একটি মধুবনী শিল্প কি? মধুবনী শিল্পটা কি? গল্প বলার শিল্প, গুজরাটের শিল্প, বিহারের প্রচলিত লোকশিল্প, নাকি মধু আরোহণের শিল্প? সো মধুবনীটা আসলে কি?
নাম্বার অফ কোশ্চেন বেশি হবে আজ, নাম্বার অফ কোশ্চেন বেশি হবে। ওকে, সো মধুবনী শিল্পটা কি? এনটিপিসি 16 সালের একটা প্রশ্ন। বিহারের প্রচলিত একটি লোকশিল্প। বিহারের মৈথিলি অঞ্চল কোথায়? মনে রাখবে এই লোকশিল্পটি মধুবনীটা কোথায় প্রচলিত? মধুবনী শিল্পটা ডিয়ার স্টুডেন্টস মিথিলা অঞ্চলে বিখ্যাত। মিথিলা অঞ্চলটা ডিয়ার স্টুডেন্টস নেপাল এবং বিহারের কিছু অঞ্চল জুড়ে বিস্তৃত আছে। তো এখানে কিন্তু আমরা এই মধুবনী শিল্পটা দেখতে পাবো। এরপরে দেখো মধুবনী শিল্পের একটু ছবি এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে তো সেই ছবিটা দিয়ে না, এটা ঢেকে গেছে, তো এটা লিখে নিও তোমরা খাতাতে, যেটা মিথিলা অঞ্চলের কিন্তু একটা শিল্প। ঠিক আছে, মধুবনী শিল্প মিথিলা অঞ্চলের একটা শিল্প হিসাবে কিন্তু পরিচিত। আচ্ছা, এরপরে দেখো এখানে মধুবনী শিল্প খুবই দারুণ আর্ট ফর্ম, এক ধরনের রং বেরঙের কিন্তু আর্ট ফর্ম এখানে দেখা যায়। বিশেষ করে দেওয়াল বা তোমার হচ্ছে বিহার অঞ্চলের বাড়ির কিন্তু সাজানোর জন্য এই লোকশিল্পটার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো আর কি আছে। ভারতে যখন কোনো রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়, তখন অভিযুক্তি কার দ্বারা করা হয়ে থাকে? এনটিপিসির সিবিটি 2022 এর একটা প্রশ্ন। স্যার আমি লাইভ ক্লাস দেখতে পাচ্ছি না, চন্দন মাহাতো বলছে। তো চন্দন, এখন এটা কি ক্লাস হচ্ছে? এটা লাইভ ক্লাস নয়। তাহলে তুমি যারা আমাদের রেল এসএসসির ব্যাচে ছিলে তাদের এই সমস্ত প্রশ্ন কিন্তু করা আছে। এই মধুবনী শিল্প টিল্প এসব আমি করিয়ে রেখেছি সব রেল এসএসসির ব্যাচে। ওকে, সো রাষ্ট্রপতির যদি তিনি কোনো অভিযুক্ত হন, তিনি সংবিধান উল্লঙ্ঘনের জন্য অভিযুক্ত হয়েছেন, তার অভিযোগ বা তার সম্বন্ধে যে অভিযোগ সেটা কোথায় উত্থাপিত হবে? এটা সংসদের যে কোনো কক্ষে উত্থাপিত হবে। অর্থাৎ রাষ্ট্রপতির এখানে প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। প্রশ্নটা অ্যাকচুয়ালি হচ্ছে রাষ্ট্রপতিকে যদি ইমপিচ করা হয় বা রাষ্ট্রপতিকে অ্যাকাউন্টেবিলিটি বা রাষ্ট্রপতিকে অভিযুক্ত করার জন্য তার সম্বন্ধে বিল কোথায় উত্থাপিত হবে? সংসদের যে কোনো কক্ষে। আচ্ছা বলো তো দেখি, সংসদের কতগুলি কক্ষ? সংসদের দুটি কক্ষের নাম কি? একটা কক্ষ হচ্ছে উচ্চ কক্ষ। উচ্চ কক্ষটাকে আমরা কি বলবো? রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। আরেকটা নিম্ন কক্ষ থাকে যেটার নাম হচ্ছে লোকসভা। হ্যাঁ কি না? সো এই সংসদের যে কোনো কক্ষে, কেন্দ্রীয় যে আইনসভা, যে কোনো কক্ষে কিন্তু আমরা এটা উত্থাপিত করতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হয় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বা ইমপিচ বিল কোথায় উত্থাপিত হয়? এই রিলেটেড একটা কিন্তু প্রশ্ন হয়ে থাকে পরীক্ষায়। ইমপিচ মানে কি? ইমপিচ মানে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস পদচ্যুতি। তাই তো, পদচ্যুতি অর্থাৎ পদ থেকে সরানো। ইমপিচ মানে হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা ইমপিচ বিল বলা হয়। এই ইমপিচের বিল বা পদচ্যুতি বিলটা কোথায় উত্থাপিত হবে? সেম উত্তর হবে সংসদের যে কোনো কক্ষে কিন্তু উত্থাপন করা যায় তার ইমপিচ করার বিলটা। আচ্ছা, এই ইমপিচ সম্পর্কে কোথায় আছে জানো? এটা হচ্ছে ভারতের সংবিধানের 61 নং ধারার একটা অংশ। ভারতের সংবিধানের 61 নম্বর ধারাতে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত কিন্তু বিধানগুলো আছে। পিএম জনধন যোজনা ভারত সরকার দ্বারা ড্যাশে গতি বাড়ানোর জন্য শুরু করা হয়েছিল। এটা একটা আমাদের গ্রুপ ডির পরীক্ষায় আসা প্রশ্ন। শিফট 3-তে 2018 সালে প্রশ্নটা দেওয়া হয়েছিল। পিএম জনধন যোজনা এটা কোনটিতে? প্রাথমিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কৃষি নাকি আর্থিক অন্তর্ভুক্তি? কোনটিতে গতি বাড়ানোর জন্য এই পিএম জনধন যোজনাটা চালু হয়?
বলো, সকলে উত্তর করবে, বসে থাকবে না, কেউ বসে থাকবে না। যেহেতু এটা পিআইকিউস প্র্যাকটিস ক্লাস, তো সকলের উত্তর করা কিন্তু বাঞ্ছনীয়। সবাই উত্তর করবে যারা সকলে যুক্ত হয়েছে। পিএম জনধন যোজনা ভারত সরকার দ্বারা এটা চালু করা হয়েছিল। এই জনধন যোজনাটা আর্থিক অন্তর্ভুক্তি, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু ডিয়ার স্টুডেন্টস গতি বাড়ানোর জন্য, আর্থিক অন্তর্ভুক্তিতে গতি বাড়ানোর জন্য এটা কিন্তু শুরু করা হয়েছিল। কে শুরু করেছেন? এটা ডিয়ার স্টুডেন্টস 2014 সালে শুরু হয়। কবে শুরু হয়? 2014 সালে শুরু হয়। আচ্ছা, 2014 সালে পিএম, আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? কে ছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে? যিনি ছিলেন তিনি হচ্ছেন ডিয়ার স্টুডেন্টস নরেন্দ্র মোদী, যিনি বর্তমানেও আমাদের ভারতের প্রধানমন্ত্রী আছেন। সো নরেন্দ্র মোদীর অধীনে পিএম জনধন যোজনাটা চালু হয়েছিল আর্থিক ক্ষেত্রে গতি বাড়ানোর জন্য। এর পরের প্রশ্ন আমাদের, ময়ূরভঞ্জ ছৌ নৃত্য কোন রাজ্যের স্থানীয়, কোন রাজ্যের একটি লোকাল নৃত্য, লোকনৃত্য, ফল্ক ড্যান্স হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ। আরআরবি গ্রুপ ডির পরীক্ষার একটা প্রশ্ন, উত্তরটা কি হবে? ছৌ নৃত্য তোমরা নিশ্চয়ই জানো, ছৌটা কি একটা লোকনৃত্যের মধ্যে পড়ে। আচ্ছা, ছৌ নৃত্যর 3টে ভাগ হয়। ছৌ নৃত্যের কয়টি ভাগ হয়? ছৌ নৃত্য, ছৌ নৃত্যের 3টি ভাগ হয়। একটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ, ময়ূরভঞ্জ ছৌ এটা কোথায় দেখা যায়? ময়ূরভঞ্জ ছৌটা আমরা দেখতে পাই ওড়িশাতে। তো ময়ূরভঞ্জ ছৌ আমরা লিখে ফেলবো কোথায়? ওড়িশার কিন্তু একটা ছৌ নৃত্য হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ, মাথায় থাকবে। আর কি কি ছৌ হয়? ওড়িশার ময়ূরভঞ্জ জেলাতে এটা হয়ে থাকে, এই কারণে এটাকে ময়ূরভঞ্জ ছৌ বলা হয়। এছাড়া পুরুলিয়া ছৌ, পুরুলিয়া ছৌ বলে এক ধরনের ছৌ হয়ে থাকে। পুরুলিয়া ছৌটা কোথায় বিখ্যাত? এটা পশ্চিমবঙ্গে বিখ্যাত, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে, তাই না? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছৌ হচ্ছে পুরুলিয়া ছৌ। আর এক ধরনের কিন্তু ছৌ হয়ে থাকে যেটাকে বলা হয়ে থাকে সারাইকেল্লা ছৌ। কি বলা হয়? সারাইকেল্লা ছৌ। তো ময়ূরভঞ্জ ছৌ উড়িষ্যা, পুরুলিয়াতে আমাদের যদি দেখি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ হয়ে থাকে। আরেক ধরনের ছৌ হচ্ছে সারাইকেল্লা ছৌ, এই ছৌটা হচ্ছে ঝাড়খণ্ডের সারাইকেল্লা রিজনে হয়ে থাকে। সো ছৌ আমরা কিন্তু আবার 3 প্রকারের ছৌ দেখছি। 3 প্রকারের ছৌ, একটা ওড়িশা, একটা পশ্চিমবঙ্গে, একটা বিহারে কিন্তু পরিবেশিত হয়। এরপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন এখানে ছৌ থেকে আসে, সেটা হচ্ছে কোন নৃত্যে মুখোশের ব্যবহার করা হয়ে থাকে? এই রিলেটেড একটা প্রশ্ন এসে থাকে। কোন নৃত্যে মুখোশের ব্যবহার করা হয়? তো বলতে পারবে কোন নৃত্যে মুখোশের ব্যবহার হয়? আমরা বলবো ছৌ নৃত্যে। ছৌ নৃত্যে কিন্তু মুখোশের ব্যবহার করা হয়ে থাকে, মুখোশ পরে এই ছৌ নৃত্যটা পরিবেশন করা হয়। নেক্সট আমাদের পরবর্তী একটা প্রশ্ন হচ্ছে, ভীমবেটকা গুহা দেশে অবস্থিত। ভীমবেটকা গুহা ঐতিহাসিক একটা গুহা এবং ভারতের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত হচ্ছে ভীমবেটকা গুহা। ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে? এটা অবস্থিত আছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে ভীমবেটকা গুহা। এই ভীমবেটকা গুহাটা ডিয়ার স্টুডেন্টস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল, ঘোষিত হয় 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল এই ভীমবেটকা গুহাকে। খুবই ইম্পর্টেন্ট।
এছাড়া আরো কিছু গুহা আছে আমাদের ভারতে, লিখে ফেলো কিছু গুহার নাম। যেমন গুহা থেকে প্রশ্ন এসে থাকে, বিভিন্ন গুহা থেকে। অজন্তা গুহা, অজন্তা গুহা থেকে প্রশ্ন দিতে পারে, কোথায় অবস্থিত অজন্তা গুহা। ইলোরা গুহা, ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা, এলিফ্যান্টা গুহা। এই গুহাগুলো কোথায় আছে জানো? অজন্তা গুহা, এলিফ্যান্টা গুহা, ইলোরা গুহা, এই গুহাগুলো অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত আছে। মহারাষ্ট্রে অবস্থিত আছে। ওকে, এছাড়া আমাদের আরো প্রশ্ন হতে পারে, যেমন হচ্ছে বাঘ গুহা। কোথায় আছে বাঘ গুহা? বাঘ গুহাটা ডিয়ার স্টুডেন্টস অবস্থিত আছে কোথায়? এটা আমরা কর্ণাটকে পাবো বাঘ গুহা। ঠিক আছে, আরো বিভিন্ন গুহা হয়ে থাকে, যেমন ওড়িশার একটা বিখ্যাত গুহা আছে, আমার নামটা মনে আসছে না। ওড়িশার একটা বিখ্যাত গুহা আছে, গুহাটার নাম মনে আসছে না। কেউ যদি কারো যদি মনে আসে একটু বলো। ওড়িশায় একটা বিখ্যাত গুহা আছে, যে গুহাটা একটা ঐতিহাসিক গুহা হিসাবে পরিচিত, ওড়িশার গুহা। এনিবডি, কেউ কি জানো? যাই হোক, ছাড়ো, আমি এটা লিখছি, মনে আসছে না আমার। যাই হোক, আমরা পরে একদিনের ক্লাসে ওটা পড়বো। নেক্সট দেখো, মিজোরামের রাজধানী হলো কি? হ্যাঁ, উদয়গিরি খণ্ডগিরি গুহা। থ্যাংক ইউ উৎসাহ কোনার এবং আশিস খাটুয়া বলেছে, ঠিক বলেছো একদমই। খণ্ডগিরি এবং উদয়গিরি গুহা ওড়িশাতে অবস্থিত আছে। থ্যাংক ইউ সকলকে। মিজোরামের রাজধানী হলো কি? নর্থ ইস্টে আমরা 7টি স্টেট পেয়ে থাকি। আমাদের উত্তর পূর্ব ভারতে 7টি স্টেট আছে। 7টি স্টেটের নাম এবং তাদের রাজধানী থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে। যেমন মিজোরাম বলে যে স্টেটটা আছে, মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাল কালারের এই যে তোমার হচ্ছে রাজ্যটা আছে, এটা হচ্ছে মিজোরাম। মিজোরাম ডিয়ার স্টুডেন্টস, মিজোরাম, মিজোরামের বাংলাদেশ, বাংলাদেশ ও মায়ানমারের সাথে সীমানা আছে। ঠিক আছে, এর মায়ানমার এবং বাংলাদেশের সাথে সীমানা আছে মিজোরামের। এবং আরো একটা জিনিস মনে রাখবে, মিজোরামের উপর দিয়ে কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি স্টেটের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, তার মধ্যে একটা স্টেট কিন্তু মিজোরাম, তারপরে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওকে, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, এই সমস্ত স্টেটের উপর দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা। এটা মাথায় রাখবে। সো মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আইজল। মিজোরামের রাজধানী কি? আইজল হচ্ছে মিজোরামের রাজধানী। এখানে বিভিন্ন রাজ্য দেওয়া আছে, দেখো এখানে এই যে মিজোরামের উপরে একটা রাজ্য দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ ভালো করে? এই রাজ্যটা হচ্ছে মণিপুর রাজ্য। মণিপুর রাজ্য হচ্ছে এই রাজ্যটা। মণিপুরের রাজধানী কি বলতো দেখি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। আমি এখানে ব্র্যাকেটে রাজধানীগুলো লিখে দিচ্ছি। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। মণিপুরেরও কিন্তু মায়ানমারের সাথে সীমানা আছে, এবং ভারতীয় রাজ্য বলতে অসম, নাগাল্যান্ড, মিজোরামের সাথে তাদের সীমানা আছে। এই রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা। এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা রাজধানীর নাম কি? ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা। আগরতলা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ত্রিপুরার রাজধানী শহরের নাম। এরপরে দেখো আর কোন স্টেট আছে এখানে? ত্রিপুরার পরে যদি আমরা দেখি নাগাল্যান্ড, নাগাল্যান্ড স্টেট, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। অরুণাচল প্রদেশ আছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি বলো তো দেখি?
ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী, তাই না? এই নর্থ ইস্টের রাজধানী থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে, প্রচুর থাকে। তারপরে দেখো নর্থ ইস্টের আমরা যদি দেখি সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা আছে নর্থ ইস্টের, তোমার হচ্ছে 6টি রাজ্য এবং পশ্চিমবঙ্গ, অর্থাৎ 7টি রাজ্যের সাথে সীমানা আছে। রাজ্যটির নাম হচ্ছে অসম। অসমের রাজধানী হচ্ছে দিসপুর। দিসপুর হচ্ছে অসমের রাজধানী। ওকে, আরেকটি এখানে রাজ্য কিন্তু বাদ চলে গেছে, সেটা হচ্ছে মেঘালয়। এটার নাম হচ্ছে মেঘালয় রাজ্য। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। এই যে স্টেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেঘালয় স্টেট। ওকে, এখানে সবগুলো স্টেটের আমি নাম লিখে দিলাম, আশা করব তোমাদের বুঝতে অসুবিধা হবে না। কোনটি কার সাথে সীমানা শেয়ার করে এটা মনে রাখবে, প্রতিটা রাজ্যের সাথে কিন্তু অসমের সীমানা আছে। নর্থ ইস্টের প্রতিটা রাজ্যের সাথে কার সীমানা আছে? আসাম রাজ্যের কিন্তু সীমানা আছে। ওকে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের সাথেও তার সীমানা আছে। নেক্সট দেখো, ড্যাশের ভূমিকা হলো সবসময় ব্যাংকের ঋণ দিতে প্রস্তুত এবং তাই এটিকে শেষ অবলম্বন ঋণদাতা বলা হয়। কোনটির কাজ এখানে? সবসময় ব্যাংকগুলোকে ঋণ দিতে, বা এখানে একটা ব্যাংকের কাজ হচ্ছে কি অন্যান্য ব্যাংককে ঋণ দিতে প্রস্তুত থাকা, এবং এই ব্যাংকটাকে শেষ অবলম্বন ব্যাংক বলা হয়। অর্থাৎ ভারতে কোনো ব্যাংক যদি ব্যাংকরাফট হয়ে যায়, সেই ব্যাংকটাকে ঋণ দিয়ে তাকে আবার রিভাইভ করার কাজ করে থাকে কোন ব্যাংকটি? বলে ফেলো। ব্যাংকার্স অফ ব্যাংক, একদমই ব্যাংকার্স অফ ব্যাংক বলা হয় কোনটিকে? কোনটিকে বলা হয়ে থাকে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটা কিন্তু আমাদের ভারতের সর্বোচ্চ ব্যাংক, ভারতের আর্থিক নীতি প্রণয়ন করে থাকে, ভারতের কারেন্সি চাপিয়ে থাকে, তাই না? ভারতের বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে নীতিগুলো, আর্থিক নীতিগুলো, সেগুলো সরাসরি কে প্রণয়ন করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রণয়ন করে। সো এখানে আমাদের মনে রাখতে হবে এই ব্যাংকটি কিন্তু শেষ অবলম্বন ব্যাংক হিসাবে ঋণ দিয়ে থাকে। নিচের কোন রাজাকে ঔরঙ্গজেব ছত্রপতি শিবাজী মহারাজের বিরুদ্ধে পাঠিয়েছিলেন? দেখো, ঔরঙ্গজেব কে ছিলেন? ঔরঙ্গজেব বা এনার অপর নাম হচ্ছে বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর বা ঔরঙ্গজেব, ইনি ছিলেন মুঘল শাসক। কে ছিলেন? একজন মুঘল শাসক ছিলেন। আর শিবাজী, ছত্রপতি শিবাজী কে ছিলেন? ছত্রপতি শিবাজী ছিলেন, ডিয়ার স্টুডেন্টস, একজন মারাঠা শাসক। সো শিবাজীর বিরুদ্ধে লড়াই করার জন্য ঔরঙ্গজেব একজন শাসককে কিন্তু পাঠিয়েছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন রাজা জয় সিং। রাজা জয় সিং কিন্তু ঔরঙ্গজেবের সেনাপতি বা ঔরঙ্গজেবের পক্ষ থেকে লড়াই করেছিল কোন যুদ্ধে? পুরন্দরের যুদ্ধে। এই মারাঠা এবং শিবাজীর মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধটাকে বলা হয় পুরন্দরের যুদ্ধ। পুরন্দরের যুদ্ধ বলা হয়ে থাকে। পুরন্দরের যুদ্ধ কবে হয়েছিল? 1665 সালে। ঠিক আছে, 1665 সালে হয়েছিল পুরন্দরের যুদ্ধ। এই যুদ্ধটাতে কিন্তু মুঘল শাসকরা জয়লাভ করে। এবং আরো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, এরপরে কিন্তু 1665 সালেই পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুরন্দরের চুক্তি তাহলে কাদের মধ্যে স্বাক্ষর হয়? পুরন্দরের চুক্তি তাহলে কাদের মধ্যে স্বাক্ষর হয়? আমরা বলবো মারাঠা এবং মুঘলদের মধ্যে ট্রিটি অফ পুরন্দর বা পুরন্দরের সন্ধি, পুরন্দরের তোমার হচ্ছে যে স্টুডেন্টস চুক্তি, সেটা স্বাক্ষর হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখি, চলো এর পরের প্রশ্ন। সাংগাই উৎসব ভারতের নিচের কোন রাজ্যে পালিত হয়? এনটিপিসির একটা প্রশ্ন। এই যে উৎসব, ড্যান্স, ফেস্টিভ্যাল রিলেটেড প্রশ্ন প্রচুর থাকে আমাদের এনটিপিসি রিলেটেড পরীক্ষায় প্রশ্ন, গ্রুপ ডিতেও থাকে। তো এখানে সাংগাই উৎসবটা ভারতের কোন রাজ্যে পালিত হয়ে থাকে? নেক্সট আমাদের কোশ্চেন জানতে চেয়েছে। আমরা বলবো কি সাংগাই ফেস্টিভ্যালটা মণিপুরে পালিত হয়ে থাকে, ডিয়ার স্টুডেন্টস, মণিপুর রাজ্যের একটা উৎসব। এরপরে দেখো নেক্সট,
ছোটনাগপুর মালভূমি ড্যাশ ছোটনাগপুর মালভূমি বাংলা এবং বিহারের কিছু অংশে প্রাথমিকভাবে শিকারী সংগ্রাহক হিসাবে বসবাস করত, এখনো করে অবশ্য। তো কারা এখানে ডিয়ার স্টুডেন্টস ছোটনাগপুর অঞ্চলে বাংলা এবং বিহারের কিছু অংশে প্রাথমিকভাবে শিকারী এবং শিকার সংগ্রাহক হিসাবে বসবাস করত? ভিকু, সাঁওতাল, কানহু নাকি ভাইরু? এরা সব কি? এরা সব হচ্ছে উপজাতি গোষ্ঠী। এরা কি সব ট্রাইবেল উপজাতি, তাই তো, উপজাতি হিসাবে পরিচিত। সেদের মধ্যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যদি আমরা দেখি সব থেকে বড় উপজাতি গোষ্ঠীর নাম হচ্ছে সাঁওতাল উপজাতি। সাঁওতাল উপজাতি ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এবং আমাদের বাংলার সব থেকে বড় উপজাতি গোষ্ঠীর নাম হচ্ছে সাঁওতাল, এরা বসবাস করে। এরপরে দেখো অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় কাকে? সাঁওতাল অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়। অনেক স্টুডেন্ট আছে তো যারা তোমার হচ্ছে সাঁওতাল ট্রাইব থেকে আছেন, আমাদের স্টুডেন্ট আছে অনেক, তাই না? নেক্সট দেখো এদের মধ্যে কে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থনীতিতে নোবেল পান এখানে অমর্ত্য সেন প্রথম ভারতীয় হিসাবে। প্রথম ভারতীয় অর্থনীতিতে নোবেল প্রাপক। ওকে, প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল কে পেয়েছিলেন? অমর্ত্য সেন পেয়েছিলেন। কবে? 1998 সালে তিনি কিন্তু পেয়েছিলেন এই নোবেল পুরস্কারটা। ড্যাশ বিটকয়েনকে শূন্যস্থানে বা ফিল ইন যে ব্ল্যাঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে, এখানে তো তোমরা ফিল করো যে বিটকয়েন বলে যে ভার্চুয়াল কয়েন আছে, এই কয়েনটাকে আইনি দরপত্র হিসাবে গ্রহণ করা বিশ্বের প্রথম দেশ কোনটি ছিল? কোনটি বিশ্বের প্রথম দেশ যারা বিটকয়েন, যেটা এক ধরনের ভার্চুয়াল কয়েন, এটা হচ্ছে কোনো রিয়েল কিন্তু আমাদের টাকার মতো কয়েন নয়। তো স্যার বিটকয়েন থাকলে আজ থাকলে তো অনেক কিছু হতো না। সো যাই হোক, এই যে বিটকয়েনকে আইনি দরপত্র হিসাবে ঘোষণা করেছিল প্রথম কোন দেশ? বিশ্বের কোন দেশ? বিটকয়েনকে প্রথম কিন্তু কারেন্সি হিসাবে গ্রহণ করেছিল এল সালভাদর, বিশ্বের এল সালভাদর। আচ্ছা, এল সালভাদর তো হচ্ছে কি? এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আছে এই এল সালভাদর। ওকে, এবং এল সালভাদর থেকে আরেকটা জিনিস জেনে রাখো, এদের রাজধানীর নাম কি? এল সালভাদরের রাজধানীর নাম হচ্ছে সান সালভাদর। এল সালভাদরের রাজধানীর নাম কি? সান সালভাদর। ওকে, মনে থাকবে আশা করি। চলো এরপরে দেখে ফেলি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে সচিন টেন্ডুলকর কোন দলের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন? সচিন টেন্ডুলকর কোন দলের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন? আচ্ছা, সচিন থেকে একটা জিনিস মনে রাখো, সচিন টেন্ডুলকর বিশ্বের সর্বোচ্চ সেঞ্চুরির কিন্তু মালিক। বিশ্বের মধ্যে সব থেকে বেশি সেঞ্চুরি কে করে রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে? তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকর। বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরি তার আছে।
ওকে, তো তার সব থেকে বেশি পরিমাণে সেঞ্চুরি আছে এবং তিনি ইন্ডিভিজুয়াল ভাবে মনে রাখবে টেস্ট ক্রিকেটে ক্রিকেটে সবচেয়ে বেশি বা সর্বোচ্চ ডিয়ার স্টুডেন্টস সেঞ্চুরি করেন। টেস্ট ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি কার আছে? সচিনের আছে। কতগুলি? 51টি কিন্তু তার সেঞ্চুরি আছে। 51টি সেঞ্চুরি করেছেন তিনি, সচিন টেন্ডুলকার। সব থেকে বেশি পরিমাণে কিন্তু সেঞ্চুরি তার আছে ডিয়ার স্টুডেন্টস আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে। আর ডিয়ার স্টুডেন্টস ওডিআই ক্রিকেটে তার আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা দেখি 49টি সেঞ্চুরি আছে। কতগুলি? 49টি সেঞ্চুরি আছে। টোটাল 100টি আন্তর্জাতিক সেঞ্চুরি টেস্ট এবং ওডিআই মিলিয়ে। সর্বশেষ তার আন্তর্জাতিক 100তম সেঞ্চুরিটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। কোন দেশের বিপক্ষে? বাংলাদেশের বিপক্ষে। আচ্ছা, ওডিআই ক্রিকেটে কিন্তু তিনি একটা সময় পর্যন্ত বিশ্বের সব থেকে বেশি সেঞ্চুরিকৃত ব্যক্তি ছিলেন। বর্তমানে তার রেকর্ডটা কিন্তু বিরাট কোহলি মানে ভেঙে দিয়েছে। যদি বলা হয় ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি কার? ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরি কার? আমরা বলবো স্যার বিরাট কোহলির। আচ্ছা, বিরাট কোহলির কতগুলি সেঞ্চুরি? 51টি তার কিন্তু সেঞ্চুরি আছে। কতগুলি? 51টি ওডিআই সেঞ্চুরি আছে বিরাট কোহলি। সব থেকে বেশি পরিমাণে তিনি ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করে রেখেছেন। বর্তমানে হাইয়েস্ট পজিশনে তিনি আছেন। যদি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি কার বলা হয়, আমরা বলবো সেটা কিন্তু সচিন টেন্ডুলকারের। আর ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরি বিরাট কোহলির। আচ্ছা, বিরাট কোহলির 51তম সেঞ্চুরিটা কার বিপক্ষে এসেছিল বলতে পারবে? 51তম যে সেঞ্চুরিটা তিনি করেছেন, মনে রাখবে 51তম সেঞ্চুরি তিনি করেন কার বিপক্ষে? পাকিস্তানের বিপক্ষে করেন। ওকে, কার বিপক্ষে করেন? পাকিস্তানের বিপক্ষে 2025 সালে, অর্থাৎ এই বছরেই তিনি যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল, তোমরা নিশ্চয়ই শুনেছো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পাকিস্তানের বিপক্ষে দুবাইতে তার 51তম সেঞ্চুরিটা করেছিলেন। এরপরে দেখি আমরা নেক্সট প্রশ্ন, গুণাঢ্যের ড্যাশ পয়সাচি ভাষায় লেখা। গুণাঢ্যের এখানে একটি গ্রন্থের নাম লিখতে হবে। গুণাঢ্য হচ্ছে একজন লেখক। গুণাঢ্য হচ্ছে কি? একজন লেখক বা অথর বা একজন রাইটার ছিলেন বা একজন পণ্ডিত ছিলেন। সো সেই গুণাঢ্য তিনি একটা এখানে গ্রন্থ লিখেছিলেন যেটা পয়সাচি নামক এক ধরনের ভাষায় কিন্তু লেখা। এনটিপিসি এসটেস 2022 তে এসেছিল প্রশ্নটা। গুণাঢ্যের কোন গ্রন্থটি পয়সাচি ভাষায় লেখা? তার লেখা গ্রন্থ হচ্ছে বৃহৎ কথা, যেটা পয়সাচি ভাষায় কিন্তু লেখা। বৃহৎ কথার লেখককে তিনি। বাকি গ্রন্থগুলো কে লিখেছে? যেমন শূদ্রক, এর লেখককে বলো তো দেখি। এগুলির লেখকের যদি কথা বলা হয়, শূদ্রক লিখেছেন মৃচ্ছকটিকম বা মৃচ্ছকটিক। এটা লিখেছেন কে? শূদ্রক লিখেছেন মৃচ্ছকটিক। পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা লিখেছেন পঞ্চতন্ত্র। কথা শরীর সাগর কে লিখেছে বলতে পারবে? কথা শরীর সাগর নামক গ্রন্থটির লেখককে? এনিবডি? কার মনে আছে বলতে পারলে দেখি, দ্রুত বলো। স্নেহাশিস মন্ডল বলছে স্যার সোমদেব লিখেছেন কথা শরীর সাগর। ভেরি গুড। সোমদেবের লেখা গ্রন্থের নাম কি? কথা শরীর সাগর। ওকে, সো এইগুলি হচ্ছে গ্রন্থ। এর মধ্যে বৃহৎ কথা লিখেছেন কে? গুণাঢ্য লিখেছেন বৃহৎ কথা, এবং কি ভাষায়? পয়সাচি ভাষায় কিন্তু লিখেছেন। এরপরে দেখো, পৃথিবীর ডিয়ার স্টুডেন্টস পরের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটি?
ওকে ওকে ওকে, পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটি? নেক্সট কোশ্চেন আমাদের। আহ কত নম্বর কোশ্চেন? 17 নম্বর কোশ্চেন। এই দেখো এখানে অনেকে উত্তর করছে, তো এই কোশ্চেনটা আমি একটা পোল দিচ্ছি। দেখো পোল দিচ্ছি, কতটা উত্তর সঠিক আসে একটু দেখি। চলো একটা 15 সেকেন্ডের পোল ক্রিয়েট করছি আমি তোমাদের জন্য, দেখি কত শতাংশ স্টুডেন্ট সঠিক উত্তর করো। এটা তো অনেক সহজ, তাও সব ভুল উত্তর করবে, তাও অনেকে ভুল উত্তর করবে, আমার জানা আছে এই কোশ্চেনটা। দেখেছ? দেখেছ? যতজন ক্লাস দেখছে তার ভিতরে মাত্র 50% স্টুডেন্ট সঠিক উত্তর করেছে, বাকি সব ভুল উত্তর করেছে। তো এরকম ভাবে ভুল উত্তর করলে কি করে হবে বলো? পোল দিলে আসল কিন্তু তোমার ওই কে কেমন উত্তর করছে বোঝা যায়, কিন্তু আমরা পোল দিতে পারবো না এখন। যাই হোক, পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসিকিয়াং হচ্ছে পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী। এখানে তৃতীয় দীর্ঘতম নদী বলা হয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদী কি? নীল নদ। এখানে অনেকে উত্তর করেছে পোলে নীল নদ। আচ্ছা, নীল নদ কি পৃথিবীর তৃতীয় দীর্ঘতম? পৃথিবীর প্রথম দীর্ঘতম। পৃথিবীর সব থেকে দীর্ঘতম কোনটি? সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট নীল নদ। ওকে, সো এখানে নীল নদটা হবে না, অনেকে উত্তর করছে নীল নদ। ইয়াংসিকিয়াং এটাকে আমরা এশিয়ার দীর্ঘতম নদী বলি, এটা চীনে অবস্থিত আছে। এশিয়ার দীর্ঘতম নদী হিসাবে পরিচিত হচ্ছে ইয়াংসিকিয়াং নদীটা। নেক্সট আমাদের কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন সমাজ সংস্কারকের জন্মবার্ষিকী উপলক্ষে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়ে থাকে? জাতীয় যুব দিবস একজন বিখ্যাত মনীষী বা একজন সমাজ সংস্কারকের জন্মদিনে পালন করা হয়। কার জন্মদিনে আমরা জাতীয় যুব দিবসটা পালন করি? এখন আমরা উত্তর কি করব? জাতীয় যুব দিবস আমরা পালন করে থাকি স্বামী বিবেকানন্দের জন্মদিনে। স্বামী বিবেকানন্দ তার জন্মদিনে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়। এরপরের প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার নাকি ভারতের প্রধানমন্ত্রী? কে ভারতের প্রধান বিচারপতিকে নিযুক্ত করে থাকেন? অ্যান্সার হবে এখানে ভারতের যিনি রাষ্ট্রপতি হবেন তিনি ভারতের প্রধান বিচারপতিকে নিযুক্ত করবেন। আচ্ছা বলো তো দেখি, ভারতের প্রধান বিচারপতি বর্তমানে কে? ভারতের ভারতের বর্তমান প্রধান বিচারপতিকে? এনিওয়ান? কে বলছো? ভারতের বর্তমান প্রধান বিচারপতি পদে কে আছে? সঞ্জীব খান্না? একদমই। কে আছেন? সঞ্জীব খান্না হচ্ছে ভারতের বর্তমান প্রধান বিচারপতি। ও সরি সরি, ভুল হয়ে গেছে, বিচারপতি নয়, এখানে জিজ্ঞাসা করেছে প্রধান নির্বাচন কমিশনার, আমার তো গুলিয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনার কে? এটা বলো। ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার পদে কে আছে? এনিওয়ান? কে বলবে? ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, একদমই ঠিক বলেছ, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বললে হবে জ্ঞানেশ কুমার হচ্ছে ভারতের বর্তমান প্রধান কিন্তু নির্বাচন কমিশনার পদে আছেন জ্ঞানেশ কুমার। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে রাজা রবি বর্মা কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? রাজা রবি বর্মা, এনার নাম তোমরা হয়তো শুনেছো। রাজা রবি বর্মা কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?
রাজা রবি বর্মা হচ্ছে ভারতের একজন বিখ্যাত পেইন্টার, ঠিক আছে। এনার বিখ্যাত দুটো চিত্রকর্মের নাম লিখে ফেলো। লেডি ইন দ্য লেডি ইন মুনলাইট, ঠিক আছে। লেডি ইন মুনলাইট বলে একটা চিত্র তিনি অঙ্কন করেছিলেন, বিখ্যাত চিত্র। এছাড়া দয়মন্তী, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, দয়মন্তী চিত্রের রচয়িতাকে, দয়মন্তী চিত্রের রচয়িতাকে, বা রচয়িতা না মানে অঙ্কন কে করেছেন দয়মন্তী চিত্রটা? শকুন্তলা চিত্রকে অঙ্কন করেছেন। শকুন্তলা দয়মন্তীকে অঙ্কন করেছেন। দয়মন্তীটা বেশি আসার ইম্পর্টেন্ট চান্স থাকে, তো দয়মন্তীটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, নিচের কোন রাজ্যটি পাকিস্তানের সাথে তার সীমানা ভাগ করে না? পাকিস্তানের সাথে কোন রাজ্যের সীমানা নেই? পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, রাজস্থান। কার এখানে পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদির মধ্যে কার এখানে ডিয়ার স্টুডেন্টস পাকিস্তানের সাথে সীমানা নেই? বাহ, দারুণ সব ভুল উত্তর করছো। এখানে পাকিস্তানের সাথে সীমানা কার নেই? এখানে পাকিস্তানের সাথে সীমানা নেই হরিয়ানার। হরিয়ানা হচ্ছে একটা ল্যান্ডলক। হরিয়ানার কিন্তু পাকিস্তান তো দূরের কথা, কোনো আন্তর্জাতিক সীমানাই নেই। হরিয়ানার কোনো আন্তর্জাতিক দেশের সাথে সীমানাই নেই। ভারতের কয়েকটি রাজ্য আছে যাদের কোনো আন্তর্জাতিক সীমানা নেই, যেমন হচ্ছে হরিয়ানা। কোনো আন্তর্জাতিক সীমানা বা জলভাগের সাথেও সীমানা নেই এমন রাজ্য হচ্ছে হরিয়ানা। তারপরে যদি দেখা যায় ঝাড়খণ্ড, ল্যান্ডলক, যদি আমরা ল্যান্ডলক স্টেটের কথা বলি তাহলে ডিয়ার স্টুডেন্টস হরিয়ানা, দেন হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ঠিক আছে। ঝাড়খণ্ড, এই তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, এবং আরেকটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ছত্তিশগড়। ছত্তিশগড়। তো এই স্টেটগুলোর কিন্তু কোনো প্রকারের ডিয়ার স্টুডেন্টস রাজ্যের বা কোনো প্রকার আন্তর্জাতিক বা কোনো প্রকার জলভাগের সাথে কিন্তু সীমানা নেই। ওকে, সো এই স্টেটগুলোর নাম সকলে খাতায় লিখে ফেলো। চলো এরপরে দেখি, হর্ষবর্ধনের মৃত্যুর পর প্রতিহার, পাল এবং রাষ্ট্রকূট রাজবংশের রাজারা ড্যাশের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য একে অপরের সাথে যুদ্ধ করে। তো পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের যারা শাসক ছিল তারা হর্ষবর্ধনের মৃত্যুর পরে কোন স্থানের উপরে আধিপত্য বিস্তারের জন্য ডিয়ার স্টুডেন্টস লড়াই করতে থাকে? সো এটা আমাদের আজকের 22 নম্বর প্রশ্ন। গ্রুপ ডির 18 সালের একটা প্রশ্ন এসেছিল। পাল বংশ, প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। রাষ্ট্রকূট দক্ষিণ পশ্চিম ভারতে কিন্তু তারা রাজত্ব করেছিল। পাল বংশ বাংলা অঞ্চলে রাজত্ব করেছিল বা গৌড়ে রাজত্ব করেছিল। এছাড়া প্রতিহার বংশ মধ্য ভারতে কিন্তু তারা ডিয়ার স্টুডেন্টস রাজত্ব করেছিল। সো এর ভিতরে হর্ষবর্ধনের মৃত্যু হয়, হর্ষবর্ধনের মৃত্যু হয় কবে জানো? হর্ষবর্ধনের মৃত্যু হয় 647 খ্রিস্টাব্দে। এই সালটা কিন্তু একটা ঐতিহাসিক সাল হিসাবে বিখ্যাত। 647 খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল হর্ষবর্ধনের। তার মৃত্যুর পরে কনৌজকে দখলের জন্য, কনৌজটা কি ছিল? কনৌজটা ছিল হর্ষবর্ধনের রাজধানী। হর্ষের রাজধানী কোথায় ছিল? হর্ষের রাজধানী ছিল কনৌজ। সেই কনৌজে দখলের জন্য পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে যুদ্ধ হয়। এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন, ভারতের কৃষি ও কল্যাণ মন্ত্রণালয় ঘোষণা করেছে প্রতি বছরে এই দিনটি জাতীয় নারী দিবস হিসেবে পালিত হবে। এটা 21 সালের প্রশ্ন, মানে তখনকার সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কোশ্চেন ছিল। তখনকার সময়ে এক ধরনের
আচ্ছা, এই এই যুদ্ধটাকে কি বলা হয় জানো? এই যুদ্ধটাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। এটা তো বলা হয়নি, এটাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। এই যুদ্ধটাকে কি বলা হয়? ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী সংগ্রামও কিন্তু বলা হয়। ওকে, চলো এরপরের প্রশ্ন। কনৌজটা কোথায়? কনৌজটা এটা অবস্থিত আছে বর্তমানে উত্তরপ্রদেশ রিজনের ভিতরে অবস্থিত আছে কনৌজটা, উত্তরপ্রদেশের। ভারতের কৃষি ও কল্যাণ মন্ত্রণালয় তখনকার সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে 15ই অক্টোবর এই দিনে জাতীয় নারী কৃষক দিবস পালন করার কথা কিন্তু ঘোষণা করেছিল, জাতীয় নারী কৃষক দিবস। এখানে তোমাদের কনফিউজিং করার জন্য 8ই মার্চ দেওয়া আছে, এই সময় হচ্ছে নারী দিবস, এই ভেবে অনেকে হয়তো 8ই মার্চ উত্তর করে ফেলবে, এটা করলে ভুল হবে সম্পূর্ণ, কিন্তু 15ই অক্টোবর সঠিক উত্তর হবে। আচ্ছা, ভারতের কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয় বর্তমানেও কিন্তু এটা আছে। কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে বর্তমানে কে আছে বলো তো দেখি? ভারতের বর্তমান কৃষি মন্ত্রক বা কৃষি কল্যাণ মন্ত্রকের দায়িত্বে কে আছে? কোন মন্ত্রী বর্তমানে ভারতের এগ্রিকালচার অ্যান্ড দেয়ার স্টুডেন্টস রুরাল ডেভেলপমেন্ট বা ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রির দায়িত্বে আছেন? অভিজিৎ সাহা বলে ফেলেছে, একদমই সঠিক উত্তর অভিজিৎ সাহা, ভেরি গুড। ইশিকা ঘোষ ঠিক বলেছে। আর কে কি বলছো দেখি, সবাই কমেন্ট করো। সুজিত সরকার ভুল হয়েছে, সুজিত ভুল হয়েছে। এনিবডি আর কে আছো? শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, তাই না? সেই শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রকের দায়িত্বে আছে। এছাড়া আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, এখান থেকে প্রশ্ন হতে পারে কৃষক দিবস, জাতীয় কৃষক দিবস কবে পালন করা হয়ে থাকে? বলো তো দেখি, জাতীয় কৃষক দিবস কবে পালন করা হয়? এনিওয়ান? জাতীয় কৃষক দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর পালন করা হয়ে থাকে জাতীয় কৃষক দিবস। কবে? 23শে ডিসেম্বর। এবং এটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিনে, চৌধুরী চরণ সিং এর জন্মদিনে পালিত হয়। মাথায় থাকবে আশা করি। চৌধুরী চরণ সিং এর জন্মদিন কবে? বক্সিং ক্ষেত্রকে কি বলা হয়? যেখানে বক্সিং খেলা হয় এই ক্ষেত্রটাকে কি বলা হয়? আরপিএফ এসআই এর একটা প্রশ্ন আছে, 2019 সালে এসেছিল। বক্সিং যেখানে করা হয় সেই ক্ষেত্রটাকে কি বলা হয়? বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন খেলার ক্ষেত্র রিলেটেড প্রশ্ন থাকতে পারে। বক্সিং এর ক্ষেত্রটাকে আমরা রিং বলে থাকি, ঠিক আছে? রিং বলে থাকি বক্সিং এর ক্ষেত্রটা, যেখানে বক্সিং খেলা হয়ে থাকে। এছাড়া তোমাদের যদি প্রশ্ন দেয় বেসবল খেলার ক্ষেত্রের নাম কি? বেসবল খেলার ক্ষেত্রের নাম কি? খেলা এবং ক্ষেত্র, তো বেসবল খেলার ক্ষেত্রের নাম কি? প্রশ্ন দিতে পারে। প্রশ্ন থাকতে পারে ডিয়ার স্টুডেন্টস, হকি খেলার ক্ষেত্রের নাম কি? আইস হকি খেলার ক্ষেত্রের নাম কি? আইস হকি খেলার ক্ষেত্রের নাম কি? জুডো খেলার ক্ষেত্রের নাম কি? একটু কঠিন কঠিনই দেবে, জুডো বা ইত্যাদি দেবে পরীক্ষাতে। তারপরে তোমাদের প্রশ্ন আরো থাকে, যেমন হচ্ছে বাস্কেটবল খেলার ক্ষেত্রের নাম কি? বাস্কেটবল খেলার ক্ষেত্রের নাম কি? ইত্যাদি প্রশ্ন হতে পারে। বলো তো দেখি বেসবল খেলার ক্ষেত্রের নাম কি? বেসবল খেলার ক্ষেত্রের নাম আমরা বলে থাকি ডায়মন্ড। কি বলা হয়? ডায়মন্ড হচ্ছে বেসবল খেলার ক্ষেত্রের নাম। ওকে, আচ্ছা, হকি খেলার ক্ষেত্রের নাম কি? হকিটা কিন্তু খেলা হয় ফিল্ডে, ঠিক আছে? হকি কোথায় খেলা হয়? ফিল্ডে খেলা হয়ে থাকে। আইস হকি যেখানে খেলা হয় সেই স্থানটাকে রিং বলা হয়। আইস হকিটাও কিন্তু রিং এর মধ্যে খেলা হয়ে থাকে। আচ্ছা, জুডো খেলা কোথায় হয়? জুডো খেলা হয়ে থাকে ম্যাটে। জুডো খেলাটা কি? জুডো খেলাটা অনেকটা ক্যারাটে খেলার মতো, ক্যারাটের একটা টাইপ হচ্ছে জুডো খেলা। তো জুডো বা ক্যারাটে এগুলো খেলা হয়ে থাকে কিসে? ম্যাট বা যেটা কার্পেট আমরা বলে থাকি, কার্পেটের উপরে কিন্তু খেলা হয়ে থাকে। আচ্ছা, মাঠ নয় কিন্তু ম্যাট। বাস্কেটবল খেলা হয়ে থাকে কোর্টে। বাস্কেটবল কোথায় খেলা হয়? কোর্টে খেলা হয়ে থাকে। বাস্কেটবল, লন টেনিস, তারপরে ব্যাডমিন্টন, এগুলো সব কোর্টের মধ্যে খেলা হয়ে থাকে।
নেক্সট হচ্ছে আমাদের নিচের কোনটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত? বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি? দৌড় খেলায় ট্রাক, একদমই দৌড় খেলার মাঠটাকে আমরা বলবো ট্রাক, একদমই। সিয়াচেন গ্লেশিয়ারটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু কিন্তু যুদ্ধক্ষেত্র, এবং ভারতের সিয়াচেন গ্লেশিয়ারটা হচ্ছে ভারতের বৃহত্তম বৃহত্তম হিমবাহ হিসাবেও পরিচিত। ঠিক আছে, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন গ্লেশিয়ার। এটা ডিয়ার স্টুডেন্টস লাদাখে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত আছে। কারাকোরাম পর্বতশ্রেণীর অংশ হিসাবে পরিচিত এটা। পরের নেক্সট আমাদের প্রশ্ন, ব্রহ্মোস সুপারসনিক মিসাইল ড্যাশের মধ্যে একটি যৌথ উদ্যোগ। কিসের মধ্যে একটি যৌথ উদ্যোগ হচ্ছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যৌথ উদ্যোগ, জয়েন্ট একটা প্রজেক্ট, নাকি ভারত এবং চীন, ভারত রাশিয়া, নাকি ভারত যুক্তরাষ্ট্র? কোন দুটি দেশের মধ্যে একটা জয়েন্ট প্রজেক্টের নাম হচ্ছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল? ব্রহ্মোস সুপারসনিক মিসাইলটা ডেড স্টুডেন্ট ভারত এবং চীনের মধ্যে, ভারত রাশিয়া হবে এটা, ঠিক আছে, ভারত এবং রাশিয়া, ভুল আছে এখানে। যাই হোক, এটা কিন্তু এখানে ভুল পড়ে গেছে, উত্তর ভারত রাশিয়া সঠিক উত্তর হবে। ভারত এবং রাশিয়ার মধ্যে একটা হচ্ছে যৌথ উদ্যোগ বা জয়েন্ট প্রজেক্ট হচ্ছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের নামকরণ বা তার নেমিংটা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদীর থেকে। এটা থেকেও কিন্তু এনটিপিসিতে প্রশ্ন এসেছিল। ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের নাম এসেছে কোন নদী থেকে? একটা হচ্ছে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদী, এই দুটো নদীর থেকেই কিন্তু এই ব্রহ্মোস শব্দটা তৈরি করা হয়েছে। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019 অনুসারে নিচের কোন রাজ্যে বনের অধীনে সবথেকে বেশি এলাকা রয়েছে? 2019 সালের স্টেট ফরেস্ট রিপোর্টস অনুযায়ী, ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের অধীনে সবথেকে বেশি বনভূমি আছে? এনটিপিসির 22 সালের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। এছাড়া যদি আমরা দেখি শতকরা হিসাবে যদি বলা হয় সবথেকে বেশি পরিমাণে কোথায় শতকরা হিসাবে, মানে ল্যান্ড এরিয়া এবং তার শতকরা হিসাবে বনভূমি বেশি আছে, তো মনে রাখবে শতকরায় সর্বোচ্চ বনভূমি আচ্ছাদিত অঞ্চল হচ্ছে কোনটি জানো? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে শতকরায় সর্বাধিক কিন্তু বনভূমি আচ্ছাদিত অঞ্চল। কিন্তু আমাদের প্রশ্নে আরেকটা ভাবে কিন্তু তোমাকে কনফিউজিং করা হবে, যদি এখানে বলা হয় শতকরায় বেশি বনভূমি আছে কোন রাজ্যে, তখন কিন্তু উত্তরটা আলাদা হবে। কারণ লাক্ষাদ্বীপ একটি কিন্তু রাজ্য নয়। লাক্ষাদ্বীপটা কি একটি রাজ্য নয়, আমাদের ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই তো। তো লাক্ষাদ্বীপকে আমরা কিন্তু রাজ্য যখন প্রশ্নে বলা হবে কোন রাজ্যে শতকরায় বেশি বনভূমি আছে, তখন কিন্তু আমরা উত্তর নিতে পারবো না। তখন আমাকে উত্তর অন্য কিছু নিতে হবে। কি নিতে হবে? কোনো একটা রাজ্যের নাম নিতে হবে। রাজ্যটার নাম হচ্ছে মিজোরাম। একটু আগে আমরা দেখলাম না, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। সেই মিজোরামের শতকরায় কিন্তু সব থেকে বেশি পরিমাণে বনভূমি আছে, মনে থাকবে। আর যদি শতকরায় কোন অঞ্চলে সব থেকে বনভূমি আছে, তখন লাক্ষাদ্বীপ অপশানে আছে, মিজোরামও অপশানে আছে, মধ্যপ্রদেশ অপশানে আছে, তখন কিন্তু উত্তর করতে হবে লাক্ষাদ্বীপ। কারণ অঞ্চল বললে সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য যে কোনো জিনিসকেই বোঝানো হতে পারে।
আর যদি স্পেসিফিকলি তোমাদের বলে দেওয়া হয় কোন রাজ্যে সব থেকে বেশি শতকরায় বনভূমি আছে, রাজ্য কথাটা উল্লেখ করা হবে যখন, তখন কিন্তু তোমরা উত্তর করবে মিজোরাম। এটা তো বেসিক একটা জিনিস। নেক্সট দেখো, উত্তরের সমভূমি হিমালয়ের ড্যাশে অবস্থিত আছে। উত্তরের সমভূমি অঞ্চল, স্যার লাক্ষাদ্বীপে কি গভর্নর আছে? লেফটেন্যান্ট গভর্নর? লেফটেন্যান্ট গভর্নর নয়, ওখানে প্রশাসক থাকে, মানে অ্যাডমিনিস্ট্রেটর থাকে। লাক্ষাদ্বীপের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে প্রফুল্ল প্যাটেল, ঠিক আছে? খাতায় লিখে নেবে তোমার যদি জানার ইচ্ছা থাকে। অর্জুন বর্মন জিজ্ঞাসা করেছে। লাক্ষাদ্বীপে লেফটেন্যান্ট গভর্নর নয়, সেখানে কিন্তু ডেড স্টুডেন্ট থাকে কে? সেখানে থাকে তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, বা যেটাকে আমরা বলে থাকি প্রশাসক। তো প্রফুল্ল প্যাটেল হচ্ছে ওখানকার বর্তমান প্রশাসক, ঠিক আছে? আচ্ছা, উত্তরের সমভূমি অঞ্চল কোথায় অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ, মানে আমাদের যে হিমালয় পর্বতমালা আছে, হিমালয় পর্বতের একদমই দক্ষিণে অবস্থিত আছে। হিমালয়ের দক্ষিণতম অংশটার নাম হচ্ছে শিবালিক হিমালয়। একদমই শিবালিক হিমালয়ের দক্ষিণে অবস্থিত আছে উত্তরের সমভূমি অঞ্চল। তো এটা হিমালয়ের দক্ষিণ দিকে অবস্থিত। চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেছিলেন? 16 সালের একটা প্রশ্ন, এনটিপিসির প্রশ্ন এসেছিল। চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত আছে? চণ্ডীগড়ের রক গার্ডেন অবস্থিত কোথায়? এটা চণ্ডীগড়ে অবস্থিত, এবং নেকচাঁদ তৈরি করেছিলেন চণ্ডীগড়ের রক গার্ডেন। কে? নেকচাঁদ। শ্রীলঙ্কা ড্যাশ সালে স্বাধীনতা লাভ করে? আচ্ছা, ভারতে যেমন ব্রিটিশদের শাসন ছিল, তেমনি ভারতের আশেপাশে কিন্তু পাকিস্তান, আফগানিস্তান, তারপরে মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, সব ভারতীয় উপমহাদেশ অঞ্চলে যে দেশগুলো আছে মোটামুটি সবগুলোতে কিন্তু ব্রিটিশদের শাসন ছিল। তো শ্রীলঙ্কাও ব্রিটিশদের কাছ থেকে কবে শাসন মুক্ত হয়েছিল বা কবে স্বাধীনতা লাভ করেছিল? সেটা হচ্ছে 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে। আজকে এখানেই শেষ করব ক্লাসটি। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা এরকম করে প্রতিদিন 30-40টা করে যতটা করে পারি প্রশ্ন কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করবো, এবং তার সঙ্গে অল্প অল্প করে ডিটেলসও আমরা দেখব। কোনো বাজে কথা হবে না, শুধু পড়ার কথা হবে এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে। তোমরা ব্যাচে ভর্তি হচ্ছে অনেক আশা নিয়ে, তোমাদের জন্য আমি ভালো ভালো কোশ্চেন আনবো, একদমই একদমই বেস্ট কোশ্চেন আনবো, পরীক্ষায় আসা কোশ্চেন। ভালো থাকবে সকলে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ওকে, আপনার ক্লাসের কোশ্চেনগুলো খুব ভালো থাকে। বাবা, এর পিছনে কত খাটনি আছে সেটা ভাবো। এই যে তোমার কোশ্চেনটা বানানোর জন্য কতটা আমার মেহনত করতে হয়েছে জানো? সেই তোমার হচ্ছে কাল 2 দিন ধরে আমি এটার পিছনে খেটেছি। আজ সকালে 2 ঘন্টা এটার পিছনে টাইম দিয়েছি, তার আগে আমি টাইম দিয়েছি, আগের দিনে টাইম দিয়েছি। তো তাহলে আবু শামা বলছে স্যার লাভ ফ্রম আসাম। বাবা, আসাম থেকে দেখছো না? ঠিক আছে, থ্যাংক ইউ আবু শামা। এবং সুজিত সরকার বলছে বাই বাই। ঠিক আছে, শেষ করি তাহলে। ভালো থাকবে। আর এখন তো ক্লাস হবে, অনেক ক্লাস হবে, তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, অনেক প্রশ্ন উত্তর হবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা বাই। টিডব্লিউএস একাডেমি অ্যাপে কি ভর্তি হয়ে তোমার লস হয়েছে? বলো, এবারে বলো, তোমার টিডব্লিউএস একাডেমি যে আমাদের অ্যাপ, এটাতে ভর্তি হয়ে কি লস হয়েছে নাকি লাভ হয়েছে? লাভ তো হবে। লাভটা এবারে তুমি যদি পড়ো সেটা তোমার আরো লাভ হবে, যদি কেউ না পড়ে কিনে ফেলে রাখে তাহলে একদমই লস সেটা তার কাছে। তোমরা চেষ্টা করো। এই যে অনেকে ভাবে স্যার পরীক্ষা হচ্ছে না, হ্যাঁ কি করব, সব হবে। একটু একটু ধৈর্য ধরো। এরকম সময় বছরে 1-2 বার আসে, যখন এরকম একটু চাপ আসে। তোমাদের তো সামনে পরীক্ষা আছে, এনটিপিসির পরীক্ষা। চলো শেষ করছি, ভালো থাকবে, বাই, টাটা।